ওয়েলকাম ফ্রেন্ডস। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আগামী দিনে যে এসএলএসটি পিজি লেভেলের 11 and 12 এর পরীক্ষা হতে চলেছে, সেখানে যে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন তোমাদের লিখতে হবে, এটা কিন্তু তোমরা প্রায় সকলেই ইতিমধ্যে জেনে গেছো। সান্তালি মিডিয়ামের স্কুলের ক্ষেত্রেও কিন্তু স্কুলের পরীক্ষা এসএসসি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু 2 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন প্রত্যেকটি সাবজেক্টে এসএলএসটি লেভেলে এসেছে। তো বন্ধুরা, আমি বেশ কয়েকদিন ধরে আমি আমার চ্যানেলে এই ইতিহাস বিষয়ের ওপর 2 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন আমি আপলোড করে চলেছি। তোমরা যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি, সেই প্রশ্নগুলো দেখোনি, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নেবে। এখন থেকে যদি শুরু না করো, যদি এখনও ফর্ম বেরোনো বা বিজ্ঞপ্তি বেরোনোর অপেক্ষায় থাকো, তাহলে কিন্তু হাতে খুব বেশি হলে ফর্ম বেরোনোর পর বা বিজ্ঞপ্তি বেরোনোর পর হাতে কিন্তু খুব বেশি হলে 1 থেকে 1.5 মাস সময় তোমরা পাবে, যেটা কিন্তু সাফল্য লাভের ক্ষেত্রে কোনো মতেই কিন্তু সম্ভব নয়। তোমাদের কিন্তু এখন থেকে রীতিমতো শুরু করে দিতে হবে, কারণ আভাস পরিষ্কার আমরা শুনতেই পাচ্ছি 2022 সালের প্রথম দিকে কিন্তু এসএলএসটি পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষা কিন্তু হতে চলেছে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, তার আগে বলে নিই, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি কিন্তু তারা কিন্তু অবশ্যই করে নেবে, কারণ প্রত্যেকটা ভিডিও নতুন যে প্রশ্নগুলো আমি আপলোড করছি প্রতিনিয়ত প্রত্যেকটা দিন, সেগুলো নোটিফিকেশন যাতে তোমাদের কাছে অত দ্রুত পৌঁছে যায়, তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী উল্লেখ করুন। উত্তর বলছি, হেনরি এলিয়ট, এলফিনস্টন প্রমুখ ঐতিহাসিক ফিরোজ তুগলকের জনহিতকর কার্যাবলীর কথা স্মরণ করে তাকে সুলতানি যুগের আকবর বলে অভিহিত করেছেন। ফিরোজ তুগলক 24 প্রকার কর বাতিল করে কোরআন নির্দেশিত 4 প্রকার কর স্থাপন, কৃষির উন্নতির জন্য খাল ও কূপ খনন, কর্ম বিনিয়োগ দপ্তর স্থাপন, অনার্য ও বিধবাদের জন্য দেওয়ান-ই খয়রাত, চিকিৎসার জন্য দার উল সাফা স্থাপন, নতুন নগর নির্মাণ, বৃক্ষরোপণ ও কাগজ নির্মাণ, শিক্ষালয় স্থাপন, চিড়িয়াখানা স্থাপন প্রভৃতি জনহিতকর কার্যাবলীর জন্য স্মরণীয় হয়ে আছেন। এইভাবে কিন্তু তোমরা গুছিয়ে কিন্তু 2 নম্বরে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে, তবে কিন্তু 2-এ কিন্তু 2 পাবে। প্রশ্নের উত্তরের মধ্যে একটা আটো ভাব থাকে। যাও পরের প্রশ্ন হচ্ছে, মহাদেশীয় অবরোধ বলতে কী বোঝো, কেন তা ব্যর্থ হয়েছিল? উত্তর দেখো কি হবে। ইংল্যান্ডের সামুদ্রিক বাণিজ্যকে স্তব্ধ করে তার সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডকে বিপর্যস্ত করার প্রচেষ্টায় ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ইংল্যান্ডের বিরুদ্ধে 1806, 1807 ও 1810 খ্রিস্টাব্দে মোট 4টি ডিক্রি জারি করেছিল। ব্যাখ্যাটা দেখো লেখা আছে, বার্লিন, মিলান, ওয়ার্শ, ফন্টেনব্লো। ডিক্রি জারি করে যে অর্থনৈতিক অবরোধ গড়ে তুলতে প্রয়াসী হন তা মহাদেশীয় অবরোধ নামে পরিচিত। বার্লিন ডিক্রি, মিলান ডিক্রি, ওয়ার্শ ডিক্রি এবং ফন্টেনব্লো ডিক্রি, এই 4টি ডিক্রি কিন্তু তিনি এই 1806, 1807, 1810 খ্রিস্টাব্দে কিন্তু জারি করে এই ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কিন্তু ঘোষণা করেছিলেন। এবার দেখা যাক যে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল। মহাদেশীয় অবরোধ কার্যাবলী কার্যকরী করার প্রধান শর্তই ছিল বিশাল নৌবহর ও বিস্তৃত উপকূল নজরদারির ব্যবস্থা, কিন্তু নেপোলিয়নের তা না থাকা, নেপোলিয়নের বিরুদ্ধে ওয়ার্স ইন কাউন্সিল সফল হওয়া, ইউরোপের বাজারে ইংল্যান্ডজাত পণ্যের চাহিদাকে ফ্রান্সের শিল্পজাত পণ্য দ্বারা পূরণে ফ্রান্সের ব্যর্থতা নেপোলিয়নের মহাদেশীয় অবরোধকে ব্যর্থ করে দেয়। এই ছিল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো এবং তা কেন ব্যর্থ হয়েছিল। এখানে মহাদেশীয় অবরোধ জারি করা হয়েছিল কিন্তু 1806 খ্রিস্টাব্দে এবং তার প্রত্যাহার কিন্তু করা হয়েছিল 1813 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আসা যাক। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, নব্যবঙ্গ আন্দোলন বলতে কী বোঝো, কে এর প্রেরণা দেন? উত্তর দেখো, হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে ওই কলেজের একদল মেধাবী ছাত্র কে ছিলেন, এর মধ্যে রামকৃষ্ণ মল্লিক, শিবনাথ শাস্ত্রী, রামতনু লাহিড়ী আরও অনেকে ছিলেন প্রভৃতি, প্রচলিত অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয় ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে এবং স্ত্রী শিক্ষা, নারী স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার সপক্ষে যুক্তিবাদী মতামত প্রকাশ করতে থাকেন। সঙ্গে সঙ্গে হিন্দু ধর্ম ও সমাজে প্রচলিত জাতিভেদ, অস্পৃশ্যতা, মূর্তি পূজা, সতীদাহ প্রভৃতি ভ্রান্ত ধারণা ও কুসংস্কারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ডিরোজিও
ডিরোজিওর নেতৃত্বে তার অনুরাগী ও অনুগামীদের এই আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। দেখো বন্ধুরা, নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে কিন্তু লিখতে গেলে অনেক লেখা যায়, কিন্তু আমাদের তো টাইমটাকে, পরীক্ষায় যে সময়টা দেবে সেটাকেও যেমন মাথায় রাখতে হবে, তার পাশাপাশি কিন্তু ওয়ার্ড লিমিট যে দিয়ে দেবে সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এই দুটোকে শর্ত মেনটেন করেই কিন্তু প্রত্যেকটা 2 নম্বরের প্রশ্ন আমাদেরকে উত্তর লিখতে হবে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি ও গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা করো। উত্তর কী হবে দেখে নাও। ইতালির ঐক্য আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ ম্যাৎসিনি ইতালির যুবকদের নিয়ে 1832 খ্রিস্টাব্দে ইয়ং ইতালি নামে একটি যুব সংঘ স্থাপন করেন। ইতালিবাসীর মধ্যে স্বদেশপ্রেম জাগ্রত করে এবং যুব সমাজকে বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত করে বিদেশি শক্তির সাহায্য ছাড়াই তিনি ইতালির ঐক্যের পথ প্রশস্ত করেন। এবার চলো দেখে নেওয়া যাক গ্যারিবল্ডির ভূমিকা এখানে কীরূপ ছিল। ম্যাৎসিনির মন্ত্রশিষ্য, তোমরা এখানে ভাবশিষ্য লিখতে পারো। ম্যাৎসিনির মন্ত্রশিষ্য, প্রজাতন্ত্রে বিশ্বাসী গ্যারিবল্ডি ইয়ং ইতালি দলের প্রভাবে রোমে গঠিত প্রজাতন্ত্রের রক্ষকের ভূমিকা অবতীর্ণ হন। তিনি তার লাল কর্তা বাহিনীর সাহায্যে সিসিলি ও নেপলস, এটা কিন্তু এই দুটো কিন্তু দ্বীপ ছিল, সিসিলি ও নেপলস জয় করে ইতালির ঐক্যের স্বার্থে রাজা ভিক্টর ইমানুয়েলের হাতে অর্পণ করেন। এই ছিল ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি এবং গ্যারিবল্ডির ভূমিকা। পরের প্রশ্ন আসা যাক। পরের প্রশ্ন, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন? উত্তর বলছি, গুপ্ত যুগের উদারপন্থী শাসন ব্যবস্থা, ভাষা ও সাহিত্যের অসাধারণ উন্নতি, স্থাপত্য ভাস্কর্য চিত্রশিল্পের অবিস্মরণীয় সৃজনশীলতা, উদার ধর্মনীতি, দর্শন ও বিজ্ঞানের যুগপৎ উন্নতি, জনসাধারণের সচ্ছলতা ও দেশে শান্তি শৃঙ্খলা লক্ষ্য করে কোনো ঐতিহাসিক এই যুগকে স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন। দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, তীর্থঙ্কর বলতে কী বোঝো? জৈন ধর্মে ত্রিবিধ মার্গ কি? চলো দেখে নাও যাক উত্তর কী হবে। জৈন ধর্মের প্রচারকেরা তীর্থঙ্কর নামে অভিহিত হতেন। তীর্থঙ্কর শব্দের অর্থ সংসার দুঃখ পার হবার ঘাট বা তীর্থ নির্মাণকারী। সংসার দুঃখ পার হবার ঘাট বা তীর্থ নির্মাণ করেছিলেন বলে তারা ওই নামে পরিচিত, অর্থাৎ তীর্থঙ্কর নামে পরিচিত। এবার দেখে নেওয়া যাক জৈন ধর্মে ত্রিবিধ মার্গ কী। ত্রিবিধ মার্গ বলতে কী বোঝানো হয় জৈন ধর্মে? সত্য জ্ঞান, সত্য বিশ্বাস ও সত্য আচরণের দ্বারা মুক্তি লাভের কথা জৈন ধর্মে বলা হয়েছে। এই 3টি পন্থাকে ত্রিরত্ন বলা হয়। জৈন ধর্ম মতে এই ত্রিরত্নের সাহায্যে সিদ্ধ শিলা অর্থাৎ পরম শুদ্ধ আনন্দ বা আত্মার মুক্তিলাভ সম্ভব। এই ছিল জৈন ধর্মের ত্রিবিধ মার্গ। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলেছে, বিসমার্কের বৈদেশিক নীতি কী ছিল? দেখা যাক উত্তর। বিসমার্কের বৈদেশিক নীতি 2টি পর্বে বিভাজিত। 1862 থেকে 1807, যা রক্ত ও লৌহ নীতি নামে পরিচিত, অর্থাৎ অভীষ্ট লক্ষ্যে, যে লক্ষ্যটা হচ্ছে জার্মানির ঐক্য, এই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য বল প্রয়োগ বা যুদ্ধনীতি গ্রহণ। এই ছিল প্রথম পর্ব, যার দ্বারা তিনি 3টি যুদ্ধের মাধ্যমে জার্মানির ঐক্যকরণ সমাপ্ত করেন। এবং দ্বিতীয় পর্বে তিনি কী করেছিলেন? এবং দ্বিতীয় পর্বে 1871 থেকে 1890 খ্রিস্টাব্দ পর্যন্ত ঐক্যবদ্ধ জার্মানির চ্যান্সেলর হিসাবে তিনি ইউরোপে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার নীতি নিয়ে একদিকে জার্মানির মিত্র সংখ্যা বৃদ্ধি ও অন্যদিকে ফ্রান্সকে নির্বান্ধব রাখার কৌশল অবলম্বন করেন। এই ছিল বিসমার্কের বৈদেশিক নীতি। পরের প্রশ্ন আসা যাক।
পরের প্রশ্ন, চরমপন্থীরা কিভাবে আদি কংগ্রেসকে সমালোচনা করেন? দেখে নেওয়া যাক উত্তর। আদি কংগ্রেসীদের আপোষমূলক নিয়মতান্ত্রিক আন্দোলনকে কঠোরভাবে সমালোচনা করে চরমপন্থীরা তাদের ভীরু, কাপুরুষ এবং তাদের কর্মপন্থাকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি, ভিক্ষুকের রাজনীতি প্রভৃতি অভিধায় ভূষিত করেন। চরমপন্থীরা নরমপন্থীদের আবেদন নিবেদন নীতিকে প্রেয়ার, প্লেস অ্যান্ড পিটিশন বলে উপহাস করেন। অশ্বিনী কুমার দত্ত কংগ্রেসের বাৎসরিক অধিবেশনকে 3 দিনের তামাশা বলে ব্যঙ্গ করেছিলেন। এই ছিল চরমপন্থীরা কিভাবে আদি কংগ্রেসকে হীন চোখে দেখত। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের, ফরাজি আন্দোলন কে প্রবর্তন করেন? এর গুরুত্ব লেখো। 1818 থেকে 1906। দেখা যাক উত্তর। ফরাজি আন্দোলনের প্রবর্তন করেন মৌলভী হাজী শরীয়ত উল্লাহ। মৌলভী হাজী শরীয়ত উল্লাহ তিনি 1820 খ্রিস্টাব্দে ফরাজি নামে একটি ধর্মীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন এবং ধর্ম সংস্কারের ভূমিকা অবতীর্ণ হন। অধ্যাপক নরহরি কবিরাজের মতে ধর্মীয় ভাব যুক্ত থাকলেও এটি ছিল মূলত কৃষক আন্দোলন, যা জমিদার ও নীলকরদের বিরুদ্ধে নিপীড়িত কৃষকদের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। এই আন্দোলন পরবর্তী কৃষক বিদ্রোহগুলিকে যেমন অনুপ্রেরণা দেয়, তেমনি এই আন্দোলনের প্রেক্ষিতে ব্রিটিশ সরকার কৃষক ও প্রজাস্বত্ব আইন প্রণয়নে বাধ্য হয়। সাম্প্রদায়িক গোঁড়ামি থাকলেও হিন্দু কৃষকরাও এই আন্দোলনের শ্রেণী শোষণ বিরোধী আবেদনে সাড়া দেয়। এই ছিল ফরাসি আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। পরের প্রশ্নে আসা যাক। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো? দেখা যাক উত্তর। স্বাধীন ভারতে সংবিধানের লক্ষ্য ছিল একটি কল্যাণকর রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট গঠন করা। এর জন্য সংবিধানের 4th অধ্যায়ের 36 থেকে 51 অনুচ্ছেদে স্পষ্টভাবে কতগুলি নীতির উল্লেখ করা হয়েছে, যার মূল বিষয়বস্তু হল নাগরিকদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। এই নীতিগুলিকে বলা হয় নির্দেশমূলক নীতি। তো এই ছিল বন্ধুরা নির্দেশমূলক নীতির মূল বিষয়বস্তু। আজকের আমাদের শেষ প্রশ্ন আসা যাক। 1757 খ্রিস্টাব্দের ও 1764 খ্রিস্টাব্দের গুরুত্ব লেখো। দেখা যাক উত্তর। 1757 খ্রিস্টাব্দের কী গুরুত্ব ছিল, কী ঘটেছিল এই বছর। 1757 খ্রিস্টাব্দে 9ই ফেব্রুয়ারি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নবাব সিরাজের মধ্যে, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার মধ্যে বিখ্যাত আলিনগড়ের সন্ধি স্বাক্ষরিত হয় এবং ওই সালের 23শে জুন পলাশের যুদ্ধ অনুষ্ঠিত হয় এবং ইংরেজ বাহিনীর কাছে সিরাজ পরাজিত হন। বাংলার নতুন নবাব হন মির্জাফর। এই ছিল 1757 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এইবার চলে আসা যাক 1764 সালে কী ঘটেছিল। 1764 সালের 22শে অক্টোবর মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও দিল্লির বাদশাহ শাহ আলমের সম্মিলিত বাহিনী ইংরেজদের নিকট পরাজিত হয় এবং সঙ্গে সঙ্গে বাংলার প্রকৃত স্বাধীন নবাবীর অবসান ঘটে এবং ভারতীয় সামরিক শক্তির দুর্বলতা প্রবলভাবে প্রকটিত হয়। এই ছিল 1757 এবং 1764 খ্রিস্টাব্দের গুরুত্ব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো দেখা হচ্ছে আগামী দিন আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। এখানে যে কটা প্রশ্ন প্রত্যেক দিন কিন্তু আপলোড করা হচ্ছে বা আলোচনা করা হচ্ছে এসএসসি, এইচএস, 11, 12 বা পিজি লেভেলের ইতিহাসের পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ।
আমি কিন্তু বারবার করে বলছি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কমন পাবে। তো চলো বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।